নমস্কার বন্ধুরা, আজ আমি যাচ্ছি দুবাই। এখন আমি আমার বাড়ির সামনে ক্যাবের জন্য অপেক্ষা করছি। এখান থেকে ক্যাব নিয়ে আমি যাব আমার বন্ধুর বাড়ি। ও থাকে বালিগঞ্জ পাম এভিনিউতে। ওকে পিক আপ করে যাব নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে এমিরেটসের ফ্লাইট ধরে সোজা দুবাই। আর সমস্ত ট্রিপের খুঁটিনাটি সমস্ত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আমার বন্ধু টিটোর সাথে পরিচয় করিয়ে দিই। ও একজন ক্রিমিনাল লয়ার, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করে। এবার ওর সাথে আমি দুবাই যাচ্ছি। এটা আমার প্রথম দুবাই সফর, কিন্তু টিটো এর আগে 3বার দুবাই ঘুরে এসেছে। এখন আমরা দুজন একসাথে এয়ারপোর্টের পথে রওনা দিচ্ছি। আমাদের পরিকল্পনা দুবাই, শারজা আর আবুধাবি ঘুরে দেখা। 12 দিনের জার্নি। আমরা যাত্রা করছি এমিরেটস এয়ারলাইন্সে। আসা যাওয়ার টিকিট কেটেছি প্রায় 3 মাস আগেই। টিকিটের খরচ পড়েছে 37,000 টাকা প্রতিজনের। ভিসার ব্যবস্থা করেছে দুবাই থেকে আমার আরেকজন বন্ধু। 3 দিনের মধ্যে ভিসা চলে আসে। আর খরচ পড়েছে 7,000 টাকা প্রতিজনের। আমাদের ফ্লাইট সকাল 9:45-এ, তাই নিয়ম মতো ফ্লাইটের 3 ঘন্টা আগে চেক ইন করতে হবে। তাই ভোর 4টের সময় ঘুম থেকে উঠে স্নান সেরে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। আমরা দুবাই যাচ্ছি আমাদের এক বন্ধুর বাড়িতে, যে ওখানে বিজনেস করে। ও নিজেই আমাদের নিজের গাড়িতে করে দুবাই শহর ঘুরিয়ে দেখাবে। এই ট্রিপ হবে বন্ধুত্ব, আনন্দ আর অ্যাডভেঞ্চারে ভরা। চলুন আমাদের সাথে ঘুরে আসুন দুবাই, শারজা আর আবুধাবির পথে। গাড়িতে উঠে যখন আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিলাম, তখন মনে হচ্ছিল অবশেষে সেই দিনটা এসে গেল। আমি আর টিটো দুজনেই এক্সাইটেড। প্রথমবার একসঙ্গে দুবাই সফর। অবশেষে পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। দুজনের হাতেই ব্যাগ, মুখে একরাশ এক্সাইটমেন্ট। শুরু হচ্ছে আমাদের দুবাই যাত্রা। প্রথমেই গেলাম চেক ইনের কাউন্টারে। পাসপোর্ট আর টিকিট দিয়ে করলাম চেক ইন। পেয়ে গেলাম আমাদের বোর্ডিং পাস। টিটো বলল, দেখো জানলার ধারে সিট পেলে প্লেন থেকে দুবাই শহরের ভিডিওটা অসাধারণ হবে। আমি হেসে বললাম, দুবাইয়ের শহর না হয় পরে দেখা যাবে, আগে এই যাত্রাটা উপভোগ করি। এরপর পেরোলাম ইমিগ্রেশন। ভিসা আর পাসপোর্ট চেক করে একটা ছোট্ট প্রশ্নোত্তরের পর ইমিগ্রেশনও মিটে গেল। ওই মুহূর্তে বুঝলাম এখন আমরা সত্যি আন্তর্জাতিক যাত্রায় পা দিলাম। আচ্ছা, ইমিগ্রেশন কি আমি সংক্ষেপে একটু বলি। ইমিগ্রেশন মানে হলো বিদেশে যাওয়ার আগে বা বিদেশ থেকে ফেরার সময় পাসপোর্ট আর ভিসা চেক করার সরকারি এক প্রক্রিয়া। এখানে অফিসাররা দেখে নিচ্ছেন আমার কাগজপত্র ঠিক আছে কিনা, আমি কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি। তারপর গেলাম এয়ারপোর্ট লাউঞ্জে। চারপাশটা ঝকঝকে। সকালের কফি আর কিছু হালকা খাবার খেয়ে আমরা বোর্ডিংয়ের জন্য এগিয়ে গেলাম। সামনে আমাদের বোর্ডিং গেট। এই বিমানবন্দরের ছোট্ট ইতিহাস আপনাদের বলি। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা একসময় দমদম এয়ারপোর্ট নামে পরিচিত ছিল, তার শুরুর গল্প জড়িয়ে আছে ব্রিটিশ ভারতের সাথে। 1942 সালে ব্রিটিশ সরকার কলকাতার কাছে দমদমে এই বিমানবন্দরটি নির্মাণ করে। শুরুতে এটি একটি ছোট্ট বিমান ঘাঁটি ছিল, মূলত ডাক পরিবহন ও জরুরি সামরিক যোগাযোগের জন্য এই বিমানবন্দর ব্যবহৃত হতো। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে 1939 থেকে 1945 এই বিমানবন্দরটি ব্রিটিশ এবং মিত্র শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হয়ে ওঠে। এখান থেকে যুদ্ধকালীন সময়ে
যুদ্ধ বিমান উড়ে যেত দক্ষিণ পূর্ব এশিয়া ও বার্মাতে, যেটা আজকের মায়ানমার। এই সময় দমদম বিমান ঘাঁটি থেকেই ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স ও আমেরিকান এয়ারফোর্স যৌথভাবে মিশন পরিচালনা করত। এমনকি জাপানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটিকে ব্যবহার করা হয়েছিল কৌশলগত অবস্থানের কারণে। স্বাধীনতার পর এটি রূপ নেয় বেসামরিক বিমানবন্দরে, আর 1995 সালে এই বিমানবন্দরটি নতুন নাম পায়, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের মহান স্বাধীনতা সংগ্রামীর স্মৃতিকে সম্মান জানিয়ে। এগিয়ে যেতে যেতে জানলার পাশে চোখ পড়ল, দূরে রানওয়েতে দাঁড়িয়ে আছে আমাদের ফ্লাইট এমিরেটস। সাদা লাল রঙের সেই বিশাল এয়ারক্রাফট যেন ডাকছে, এসো, তোমার স্বপ্নের শহর নিয়ে যাচ্ছি তোমায়। আমরা দুজন একটু থেমে তাকিয়ে রইলাম। এই তো কিছুক্ষণের মধ্যেই এই প্লেনেই উড়ে যাব দুবাইয়ের আকাশে। মনটা হঠাৎ কেমন যেন ধরা পড়ল, উত্তেজনা, কৌতূহল আর আনন্দ সব একসাথে। প্রথমবার এমিরেটস চড়ব ভেবে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আর টিটো তো যেন আগেই মানসিকভাবে পৌঁছে গেল দুবাই। ধীরে ধীরে হাঁটছি বোর্ডিং গেটের দিকে, চারপাশে ব্যস্ততা, কেউ মোবাইলে কথা বলছে, কেউ ক্যারি অন টেনে নিয়ে যাচ্ছে, আবার কেউ বা নিজের চেক লিস্ট আবার মিলিয়ে নিচ্ছে। ফ্লাইটে ওঠার সিঁড়ি দিয়ে এগোতে এগোতে পেছনে তাকালাম একবার, চেনা শহর, চেনা জীবন সব পিছনে ফেলে রেখে যাচ্ছি নতুন গল্পের খোঁজে। অবশেষে আমরা ঢুকে পড়লাম ফ্লাইটের ভিতর। প্রবেশপথে কেবিন ক্রু হাসি মুখে অভ্যর্থনা জানালো। চলে চলেছি নিজেদের সিট খুঁজে নিতে। আমাদের টিকিট ইকোনমি ক্লাসের, তাই একে একে পার হচ্ছি বিজনেস ক্লাসের আরামদায়ক বড় বড় সিটগুলো। চোখে পড়ল আরামদায়ক চেয়ার, প্রশস্ত জায়গা, আলাদা মনিটর, সব কিছুই যেন একটু বেশি স্বপ্নের মতো। হাসি মুখে চোখাচোখি করলাম দুজনে। ভবিষ্যতে কখনো হয়তো, কিন্তু আজ নয়। চলতে চলতে পৌঁছে গেলাম আমাদের ইকোনমি ক্লাস সেকশনে। সিট নম্বর দেখে খুঁজে নিলাম যার যার জায়গা। কেবিনের উপরের কম্পার্টমেন্ট খুলে হ্যান্ড লাগেজটা রেখে দিলাম সাবধানে। চারপাশে অন্য যাত্রীরাও ব্যস্ত, কেউ সিটে বসেছে, কেউ ব্যাগ গুছোচ্ছে, কেউ বা ছবি তুলছে। নিজের সিট খুঁজে নিয়ে অবশেষে বসে পড়লাম। আমি বসেছি জানলার ধারে। সিটটা বেশ ভালো, আরামদায়ক। এমিরেটসের সিটের কোয়ালিটি সত্যি চমৎকার। আমার সিটে আলাদা ড্রিঙ্কের ব্যবস্থা রয়েছে, একটা ছোট্ট ট্রে, টেবিল আর সামনে মনিটর লাগানো। মনিটরে ফ্লাইটের গতি, অবস্থান, কোন পথে প্লেন যাচ্ছে সব কিছু দেখা যাচ্ছে। পাশাপাশি সিনেমা, গান, নিউজ সবই আছে, যেন একটা ছোট্ট থিয়েটার। সিটের পাশে রিমোট কন্ট্রোল মনিটরের জন্য, ব্ল্যাঙ্কেট, হেডফোন, ব্যাক কুশন সবই দেওয়া হয়েছে। চেয়ারে হেলান দিয়ে জানলা দিয়ে প্লেনের ডানা দেখা যাচ্ছে। আমি মনিটরটা বেশ ভালো করে বুঝে নিলাম। সত্যি বলতে কি, এমিরেটসের এই স্ক্রিন সিস্টেমটা খুবই ইউজার ফ্রেন্ডলি। পাশাপাশি আছে মুভি, গান, নিউজ আর অনেক ভাষায় এন্টারটেনমেন্ট অপশন। মনিটরে একটা ছোট্ট রিমোট কন্ট্রোলও দেওয়া আছে, যেটা দিয়ে চাইলেই সব কিছু নিয়ন্ত্রণ করা যায়।
টিটো তার মোবাইল বার করে একটা সেলফি তুলে নিল। স্ক্রিনে গ্লোবাল ম্যাপ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি, ভালোই লাগছে, একদম প্রফেশনাল সিস্টেম। ভ্রমণের অভিজ্ঞতাটা যেন এক ধাপ এগিয়ে দিল এমিরেটস। কেবিন ক্রু ব্যস্ত হয়ে পড়েছে আমাদের পরিষেবা দেওয়ার জন্য। উড়ানের ঠিক আগের মুহূর্ত বিমানের সব দরজা বন্ধ, এখন শুধু রানওয়েতে যাওয়ার অপেক্ষা। এই সময়টায় দেখলাম সবাই ভীষণ ব্যস্ত, কে যেন শেষবারের মতো মেসেজ পাঠাচ্ছে, কে বা ভিডিও কলে আপনজনকে দেখাচ্ছে, বলছে আর একটু পরেই প্লেন ছাড়বে। কেউ ফটো তুলে পাঠাচ্ছে, কেউ স্ট্যাটাস দিচ্ছে বোর্ডিং নাও, আবার কেউ হয়তো শান্ত গলায় শুধু বলছে ভালো থেকো। মনটা কেমন যেন আবেগে ভরে যায়। এই ছোট ছোট মুহূর্তগুলোতে বোঝা যায় যতই ভ্রমণ হোক, মানুষের মনের আপনজনের স্থান ঠিক কতটা গভীর। বাইরে তাকিয়ে দেখলাম টেক অফের ব্যবস্থা চলছে। আমি স্ক্রিনে দেখলাম কেবিন ক্রু সেফটি ডেমনস্ট্রেশন করছে। বিমানে ওঠার পর উড়ানের আগে সব যাত্রীর সুরক্ষার জন্য এই ডেমনস্ট্রেশনটা দেখানো হয়। কিভাবে সিট বেল্ট বাঁধতে হয়, অক্সিজেন মাস্ক কিভাবে পরতে হয়, জরুরি অবস্থায় লাইফ জ্যাকেট কিভাবে ব্যবহার করতে হয়, সব কিছু ধাপে ধাপে বোঝানো হচ্ছিল। সব কিছু প্রস্তুত, সিটে বসে আছি, সিট বেল্টে বেঁধে ফেলেছি নিজেকে, মনিটরে সেফটি ডেমনস্ট্রেশন শেষ, কেবিন লাইট হালকা হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা কখন প্লেন রানওয়েতে পৌঁছবে আর কখন সেই মুহূর্ত আসবে যখন আমরা আকাশ ছুঁয়ে ফেলব। চোখ বুঝলেই মনে হচ্ছে হৃৎপিণ্ডের ধুকধুকানির সঙ্গে তাল মিলিয়ে প্লেনও যেন প্রস্তুতি নিচ্ছে। শুধু অপেক্ষায় আছি। অবশেষে প্লেন টেক অফ করলো। এখন আমরা ভারতের মাটি ছেড়ে আকাশপথে যাত্রা শুরু করলাম। ফ্লাইট ছুটছে জোরে, রানওয়ের বুকে যেন বিদ্যুৎ গতিতে ছুটছে আমার স্বপ্ন। স্ক্রিনে দেখছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা আকাশে। সতর্ক হয়ে সিট বেল্টটা ভালো করে বেঁধে নিলাম। যাত্রার শুরু, সাবধানতা জরুরি। প্লেন এখন দৌড়চ্ছে খুব জোরে, জানলার বাইরের দৃশ্য ছুটে যাচ্ছে চোখের সামনে দিয়ে। বিদায় কলকাতা। এখন আমরা আকাশের বুকে, নতুন গন্তব্যের পথে। কলকাতার বুকে ছড়িয়ে থাকা বাড়িগুলো এখন ধীরে ধীরে ছোট হতে শুরু করেছে। উপরে উঠতে উঠতে সব কিছু যেন খেলনার মতো লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই শহরটা চোখের আড়ালে চলে যাবে। কেবল মনে থেকে যাবে কিছু স্মৃতি আর আবেগের রেখা। এখন আকাশে ভেসে চলেছি। চারদিক থেকে মেঘ এসে যেন আমাদের প্লেনকে ঘিরে ধরছে, যেন মেঘের মাঝে হারিয়ে যাচ্ছি আমরা। কি অপরূপ দৃশ্য! মনে হচ্ছে আমি আর মেঘ একসাথে ছুটে চলেছি আকাশের বুকে।
যেন এই মুহূর্তটা এক অন্যরকম জগৎ, বাস্তব আর স্বপ্নের মাঝামাঝি এক অপার সৌন্দর্য। মনে হচ্ছে দেবরাজ ইন্দ্র আর দেবাদিদেব মহাদেব যে আকাশপথে বিচরণ করেন, ঠিক সেই পথেই যেন আমিও ছুটে চলেছি। এই আকাশ, এই মেঘের রাজ্য, যেন দেবলোকের স্পর্শ পেলাম আজ। ভারতের উপর দিয়ে পশ্চিম দিকে এগিয়ে যায় আমাদের এই ফ্লাইট। ওরে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র অঞ্চলের উপর দিয়ে, এরপর আরব সাগর অতিক্রম করে শেষ অংশে ওমান উপসাগর পেরিয়ে দুবাই পৌঁছবে। আমাদের লাঞ্চ সার্ভ করা হলো মিক্সড ফ্রাইড রাইস, বাটার চিকেন কারি, ব্রেড বা বান বাটার, সাথে কিছু স্ন্যাক্স এবং আরও অনেক কিছু। খাবারের সাথে সফট ড্রিঙ্ক আর হট ড্রিঙ্কের ব্যবস্থাও ছিল। প্রথমেই কেবিন ক্রু আমাকে একটা ছোট্ট বটল ডিভার্স হুইস্কি দিয়ে গেল। আমি হেসে বললাম আমার জন্য একটু রেড ওয়াইন বা বিয়ার হলে ভালো হয়। বিলম্ব না করেই কয়েক মিনিটের মধ্যে সেটা এসে গেল। টিটো তখন খেতে শুরু করে দিয়েছে, কিন্তু আমি কিন্তু এখনও আমার গোপ্রো বন্ধ করিনি। শুটিং চলছে ঠিকই, আরে দুবাই সফর বলে কথা, একটাও মুহূর্ত মিস করা যাবে না যে। খাবার টেবিলে সব কিছু দেখে টিটো হেসে বলল, মন্দ নয়, আয়োজন তো বেশ ভালোই। ওর চোখে মুখেই বুঝে গেলাম প্লেনের খাবার নিয়ে ও আজ খুশি। এতক্ষণ ধরে শুধু ক্যামেরা আর শুটিং, কিন্তু এবার আমারও খিদে পেতে শুরু করলো। চোখটা পড়লো প্লেটের দিকে। এক ঝলকে যেন সব কিছু আরও লোভনীয় লাগছিল। আর আমি আর দেরি না করে ঝাঁপিয়ে পড়লাম, শুরু করলাম জিভে স্বাদ মেটাতে। শুধু ক্যামেরা, ফ্রেম আর গল্প নয়, এবার পেটও নিজের দাবি জানালো। আমরা এমিরেটসের টিকিট কেটেছি ৬,০০০ টাকা বেশি খরচ করে। হ্যাঁ, চাইলে ইন্ডিগো নিলে খরচ অনেকটাই কম হতো, কিন্তু এই অভিজ্ঞতা, এই আরাম আর এই আতিথেয়তা কিন্তু তখন পেতাম না। এই মজা তাহলে হতো না একদমই। এবার শুরু হলো সুরাপানের পালা। টিটো বরফের সঙ্গে বেলিজের মজা নিচ্ছে, আর আমি একটু অন্য রকম। এক হাতে রেড ওয়াইন আর এক হাতে বিয়ার, দুটো মিশিয়ে এক অনন্য ফ্লেভার। প্লেনের মাঝে এক ছোট্ট পার্টি যেন আমাদেরকে আরও মজা দিচ্ছে। বেলিজের বোতল ঘুরিয়ে ফিরিয়ে দেখে আমারও বেলিজ খেতে ইচ্ছে হলো। বলে ফেললাম টিটোকে, আমিও বেলিজ খাবো। বরফের ওপর যখন বেলিজ পড়ছে, মনে হচ্ছে যেন স্নিগ্ধ কোনো ঝর্ণাধারা পড়ছে সাদা পাথরের বুকে। এক অপূর্ব দৃশ্য, এক নিঃশব্দ আনন্দ। টিটো তো একেবারে মাস্টার ক্লাস দিল, বোতলের শেষ বিন্দুটাও ছাড়ল না। এমনভাবে ঢেলেছে যেন এক ফোঁটাও অপচয় না হয়। সুরা ভালোবাসার মানুষ চিনতে বাকি থাকলো না। টিটো যখন বেলিজ উপভোগ করছিল, আমি ভাবলাম আমার পছন্দের ড্রিঙ্কটা একটু পরেই নেব, কিন্তু ততক্ষণে আমি হয়ে গেলাম টিটোর সঙ্গী, বেলিজের ভক্ত। আমিও ওর সঙ্গে বেলিজ সেবা করলাম। আর এরপর আকাশপথে ৪৫,০০০ ফিট উচ্চতায় আমরা একসাথে বললাম চিয়ার্স।
সেখানেই শুরু হলো আমাদের আকাশের বুকে ছোট্ট একটা পার্টি। এ এক অনন্য অভিজ্ঞতা, যেন মেঘের মাঝে আনন্দের রং ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে ঢুকে পড়লাম মরুর রাজ্যে, দুবাই। বিমানের জানলা দিয়ে চোখ রাখতেই মনে হলো কোনো এক ভবিষ্যতের নগরীতে ঢুকে পড়েছি। আকাশ থেকে দেখা যাচ্ছে লম্বা লম্বা আকাশচুম্বী বিল্ডিং, একদিকে মরুভূমি আর অন্যদিকে নিখুঁত পরিকল্পনার শহর। উঁচু থেকে দেখা দুবাই শহর যেন বালির বুকের উপর এক বিস্ময়কর কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে। বিমান নামছে আর আমরা ক্রমশ কাছাকাছি আসছি এই স্বপ্নপুরীর। বুকের মধ্যে হালকা ধুকধুক, কারণ এ শুধু এক শহর নামা নয়, এ এক নতুন অভিজ্ঞতার শুরু। এই শহরের নাম দুবাই। মরুভূমির বুকে এক আধুনিক রূপকথা। এক সময় যেখানে ছিল শুধু ধুলো বালি আর বালি, আজ সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গগনচুম্বী টাওয়ার, চকচকে হাইওয়ে আর বিলাসবহুল শপিং মল। দুবাই শুধু একটা শহর নয়, এটা এক স্বপ্ন, যেখানে মরুভূমির নিস্তব্ধতার সঙ্গে মিশে গেছে মানুষের সাহস আর সৃষ্টিশীলতা। এখানে সূর্য ওঠে সোনালি আলোয়, রাত নামে ঝলমলে আলোয়। শহর জুড়ে ছড়িয়ে আছে ভিন্ন সংস্কৃতির মানুষের পা, আরবীয় ঐতিহ্যের মাঝে পশ্চিমা ছোঁয়া। একদিকে মসজিদের আজান, অন্যদিকে বিলাসবহুল ইয়টের হর্ন। দূর থেকে দেখা যায় ওই শহর যতটা আধুনিক, কাছ থেকে ছুঁয়ে দেখা তার চেয়ে অনেক বেশি মায়াময়। এ শহর আপনাকে শুধু দেখে যেতে বলবে না, আপনাকে টেনে নেবে তার মায়ায়। মনের রোমাঞ্চ যেন তুঙ্গে উঠেছে। আর মাত্র কয়েক মুহূর্ত, আমাদের প্লেন নামবে দুবাইয়ের বুকে, মরুভূমির রাজ্যে, স্বপ্নের শহরে। মনে হচ্ছে যেন নিজের জীবনের নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। পা স্পর্শ করবে অজানা এক মাটিতে। কিন্তু এই অনুভূতিটা, এই উত্তেজনাটা কারো সঙ্গে ভাগ না করে নিলে ঠিক মন ভরছে না। মনে হচ্ছে যেন তোর সঙ্গ ছাড়াই আমি এলাম।
আল হাবিবির শহর, যেন নিজের মন থেকেই আচমকা একটা কথা বেরিয়ে এলো। আল হাবিবি। এই শহর, এই আকাশ, এই আলো, সব কিছুতেই এক টান, এক মায়া। মনে হচ্ছে আমি সেই শহরে পা রাখতে চলেছি, যাকে বহু দিন ধরে মনে মনে ডেকেছি। আল হাবিবি। এখন প্রশ্ন হলো, আল হাবিবির অর্থ কি? আল কথাটার অর্থ দা, হাবিবির কথাটা অর্থ মাই বিলাভ, মাই ডিয়ার। আক্ষরিক অর্থে আল হাবিবি হল মাই বিলাভড বা প্রিয়জন। তবে বাস্তবে সাধারণত আরবরা বলেন হাবিবি মানে পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য বলে থাকেন হাবিবতি। আমাদের প্লেন ল্যান্ড করলো। এখন আমরা দুবাইয়ের মাটি ছুঁয়ে ফেলেছি। সামনে এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা। ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ব। আর আমাদের জন্য বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে আমাদের বন্ধু রাজীব। দুবাই সফরের প্রথম অভ্যর্থনা যেন ওর হাত ধরেই শুরু হবে। টিটো আর আমি আমাদের ফ্লাইটের অভিজ্ঞতা নিয়ে গল্প করতে করতে এগিয়ে চলেছি। সামনে বিশাল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এয়ারপোর্টটা সত্যি অনেক বড়, লম্বা পথ হাঁটতে হবে। চারদিক ঝকঝকে, সাজানো আর আধুনিক, একেবারে অন্যরকম একটা পরিবেশ। এটা হলো দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, গোটা বিশ্বের অন্যতম ব্যস্ত ও আধুনিক বিমানবন্দর। অত্যাধুনিক প্রযুক্তি, ঝকঝকে আর চমৎকার সাজসজ্জা, যেন কোনো রাজপ্রাসাদে প্রবেশ করছি। 3টি টার্মিনাল নিয়ে গড়ে ওঠা এই বিমানবন্দর প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে স্বাগত জানায়। বিশ্ববিখ্যাত এমিরেটস এয়ারলাইন্সের হাব এই বিমানবন্দর। আর এয়ারপোর্টের ভিতরে এত কিছু আছে, শপিং, রেস্টুরেন্ট, লাউঞ্জ, এমনকি বিশ্রামের জন্য হোটেল পর্যন্ত। শুধু নামা আর উড়ে যাওয়া নয়, এখানকার অভিজ্ঞতাটা আলাদা। ঝাঁ চকচকে চারপাশ, যেদিকে তাকাই শুধু আলো আর আলো।
কাঁচের দেওয়াল, ঝলমলে আলোয় ভরা লবি, প্রতিটি কোণেই বিলাসিতার ছোঁয়া, ঠিক যেন আলোয় এক রাজ্য। এখানেই শুরু হলো আমাদের দুবাই অভিযান। আমরা এগিয়ে গেলাম ইমিগ্রেশনের জন্য। ওখানে ভিডিও করা বা ছবি তোলা একেবারে নিষেধ। ইমিগ্রেশনের সময় ইমিগ্রেশন অফিসার আমার চোখ স্ক্যান করলো, তারপর কিছু সাধারণ প্রশ্ন করলো। কোথায় থাকবো, কদিন থাকবো, সব কিছুর সঠিক উত্তর দিলাম আমি। খুব স্মার্টলি সব কিছু হয়ে গেল। এরপর সে আমাকে একটা লোকাল সিম কার্ড দিল, ডিউ কোম্পানির। এবার পালা লাগেজ তুলে নিয়ে রাজীবের কাছে যাওয়া। কিন্তু তার আগে আমি আর টিটো একটু হিরো সুলভ ভঙ্গিতে কয়েকটা ছবি তুলে ফেললাম। সানগ্লাস চোখে, কোমরে হাত, স্টাইল মারলাম ঠিক যেন সিনেমার নায়ক। বিদেশে এসেছি, আর আমরাও কম নয়। তখন নিজেকেই মনে হচ্ছিল যেন হলিউডের কোনো হিরোর বাঙালি এডিশন। ফুরফুরে মেজাজে দুই ভাই এগিয়ে চললাম গটগট করে। আমাদের মধ্যে তখন চলছিল উত্তেজনায় ভরা আলোচনা। সামনে অপেক্ষা করছে বুর্জ খলিফার মতো বিশ্ববিখ্যাত গগনচুম্বী স্থাপনা, মরুভূমির বুকে রোমাঞ্চকর ডেজার্ট সাফারি, রাত্রিতে ঝলমলে ইয়াচ সাফারি, অ্যাডভেঞ্চারের ঘেরা ফেরারি ওয়ার্ল্ড, আর সেই বিশ্ববিখ্যাত বেলি ডান্স। উত্তেজনা যেন আকাশ ছুঁই ছুঁই। স্বপ্নের শহর দুবাই আমাদের ডাকে, আর আমরা প্রস্তুত সেই স্বপ্নকে ছুঁয়ে দেখতে। এই এয়ারপোর্টটা যে কত বড়, পথ যেন শেষ হতে চায় না। ট্রলি টানতে টানতে হঠাৎ মনে হচ্ছিল আর কত হাঁটবো। আর আমাদের চোখ এখন শুধু একটাই লক্ষ্য খুঁজছে, আমাদের বন্ধু রাজীবকে। আর তখনই দূর থেকে এক চেনা মুখ। হ্যাঁ, ওটাই তো রাজীব। এ রাজীব, কেমন আছো বন্ধু? বহুদিন পর দেখা দেশের বাইরে, তাই আবেগটা যেন একটু বেশি ছিল। চলো এবার পরিচয় করিয়ে দিই। এ হলো আমাদের বন্ধু রাজীব, যার সৌজন্যেই বলা চলে আমাদের এই দুবাই সফরের পরিকল্পনা বাস্তব রূপ পেয়েছে। দূর দেশ, নতুন শহর, কিন্তু রাজীব ছিল বলেই সব কিছু সহজ আর আপন হয়ে উঠছে। এতক্ষণ আমরা ছিলাম দুইটি বিন্দু, আমি আর টিটো, আর এখন রাজীবকে সঙ্গে নিয়ে আমরা তিনজন একসাথে, যেন তিনটি আলাদা পথ এখন মিলেছে এক মোহনায়। এই তিন মূর্তি এখন দুবাই শহরটা চষে বেড়াবো, রাস্তায়, আকাশে, মরুভূমিতে, আলো ছায়ার জগতে। এখন আমরা এগোচ্ছি পার্কিংয়ের দিকে। সেখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে যাব রাজীবের বাড়ি। এখানেই আজকের ব্লগ শেষ করলাম। আমাদের দুবাই অভিযানের প্রথম অধ্যায় শেষ হলো। সামনের পর্বগুলোতে দেখাবো আরও চমকপ্রদ অভিজ্ঞতা, বুর্জ খলিফা, মরুভূমির জাদু, বেলি ডান্স, নাইট ইয়াট পার্টি, আরও অনেক কিছু।
সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন। দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ।